এক মাস বিরতি দিয়ে ফের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু। ৩০ টাকা কেজিতে চাল কিনতে পেরে খুশি কার্ডধারীরা। জুলাই থেকে প্রতি ওয়ার্ডে থাকবে ট্রাক সেলের দোকান। তীব্র তাপপ্রবাহে ১৫ দিনে পোল্ট্রি শিল্পে ৩০০ কোটি টাকা ক্ষতি। বন্ধ হয়েছে ২০,০০০ খামার। মানতে নারাজ প্রাণী সম্পদ অধিদপ্তর। রংপুরে বোরোর বাম্পার ফলন। ৫ জেলার চাহিদা মিটিয়ে ১৭ লাখ মেট্রিক টন চাল থাকবে অতিরিক্ত, বলছে কৃষি বিভাগ। গরমে সেচ খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। ২ লেনের সড়ক পরিণত হয়েছে ৬। নিম্নমানের বিটুমিনের ব্যবহারে চলাচল অনুপযোগী ঝিনাইদহ যশোর মহাসড়ক। অনিয়ম নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষেই সাফাই সড়ক বিভাগের। এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির আভাস। জুনে বিক্রি হওয়া তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব। গাজায় যুদ্ধবিরতির আলোচনা বন্ধের নেতিবাচক প্রভাব। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এক মাস বিরতি দিয়ে আজ থেকে আবারও শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির বিক্রি কার্যক্রম। সকালে রাজধানীর বারিধারার কালাচাঁদপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কার্ডধারী এক একজন ভোক্তা প্রতি লিটার ১০০ টাকায় সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকায় সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল ও ৩০ টাকা কেজি প্রতি সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য দিতে আগামী জুলাই থেকে প্রতিটি ওয়ার্ডে দোকানের ব্যবস্থা করবে টিসিবি। একটা পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারবে। ডলারের সংকট ছিল, তারপরেও ১৩.৫ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য নিত্য প্রয়োজনীয় জিনিস উনি কিন্তু ইম্পোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহটা নিশ্চিত রাখতে পারি, তাহলে কিন্তু কেউ কারসাজি করতে পারবে না। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বারিধারায় আছেন রিপোর্টার আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নিত্যপণ্যের বাজারে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা, তারই প্রেক্ষাপটে কিন্তু সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির যে উদ্যোগে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে বা ভর্তুকি মূল্যে যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম, সেটি তারা অনেক আগে থেকে চালিয়ে যাচ্ছেন। প্রতি মাসেই এই কার্যক্রম তারা হাতে নেন এবং তারই প্রেক্ষাপটে আজ রাজধানীর বারিধারা পার্কের পাশে উত্তর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কিছুক্ষণ আগে সেই উদ্বোধন কার্যক্রম তিনি উদ্বোধন করেছেন। এরপর থেকে কিন্তু এখানে সাধারণ মানুষ যারা আছেন এই ওয়ার্ডের, তারা এখানে লাইন ধরে ইতিমধ্যে দাঁড়িয়েছেন এবং নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। বিশেষত কার্ডধারী যারা, টিসিবির কার্ডধারী যেসব ফ্যামিলি কার্ডধারী যারা, তাদেরকে কিন্তু এই পণ্য দেয়া হচ্ছে। এবং আমরা জানি যে এই দফায় সর্বোচ্চ ২ লিটার সয়াবিন অথবা কুরার যে রাইস ব্র্যান্ড তেল সেটি দেওয়া হচ্ছে। একই সঙ্গে ৫ কেজি চাল, ২ কেজি করে মসুর ডাল দেওয়া হচ্ছে এই দফায়। একই সঙ্গে আমরা দেখছি এই যে ৩টে নিত্যপণ্য দেওয়া হচ্ছে, সেটি আমরা দেখছি প্রতি লিটার সয়াবিন তেল বা ভোজ্য তেল সেটি ১০০ টাকায় দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২ লিটার। প্রতি কেজি চাল দেওয়া হচ্ছে ৩০ টাকা কেজিতে ৫ কেজি পর্যন্ত এবং মসুর ডাল দেওয়া হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এবং টিসিবি যেটা জানিয়েছে যে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা সহ সারা দেশেই এই টিসিবির কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে বাণিজ্য প্রতিমন্ত্রী টিপু মুন্সি যেটি জানিয়েছিলেন সাংবাদিকদের, সেটি হচ্ছে যে টিসিবির যে এই কার্যক্রম তারা সাফল্যের সাথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর নির্দেশে, সেটি আগামীতে আরও চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন সাংবাদিকদের। এই ছিল টিসিবির বিক্রয় কার্যক্রমের সর্বশেষ খবর। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের খবর জানতে সরাসরি ছিলাম রাজধানীর বারিধারায়। তীব্র তাপপ্রবাহে গত ১৫ দিনে মুরগির অস্বাভাবিক মৃত্যুতে পোল্ট্রি শিল্পে ক্ষতি প্রায় ৩০০ কোটি টাকা। বন্ধ হয়েছে ২০,০০০ খামার। তবে প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএর এমন দাবি মানতে নারাজ প্রাণী সম্পদ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক বলছেন, উৎপাদনের ১% মৃত্যু স্বাভাবিক। এদিকে বাজারে কমেছে মাছ ও সবজির সরবরাহ।
যার প্রভাব পড়েছে মুরগির দামে। সাইফুল ইসলামের রিপোর্ট। তীব্র দাবদাহে নাজুক অবস্থায় প্রাণী আমিষের বড় যোগানদাতা খাত দেশের পোল্ট্রি শিল্প। উৎপাদন কমে পড়েছে যোগান সংকট, যে দাবি তুলে 10 দিনের ব্যবধানে কেজিতে 30 টাকা বাড়িয়ে রাজধানীর বাজারে 220 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি। দাম বেশি কারণে খাওয়া যায়, দাম কম থাকলে সবাই খেতে পারতো। দাম ছিল 180 টাকা বা 90 টাকা, এখন 220 টাকা। কারণ যেভাবে গেছে, যে গরম পড়ছে, খামারিকে মুরগি মইরা পুরা অবস্থা খারাপ। সরবরাহে কেন এমন সংকট? বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি, তীব্র দাবদাহে গত 15 দিনে 300 কোটি টাকা লোকসানের পাশাপাশি বন্ধ হয়ে গেছে 15 থেকে 20 হাজার খামার। তীব্র তাপদাহে প্রান্তিক খামারদের ক্ষতির পরিমাণ প্রায় গত 15 দিনে 300 কোটি টাকা। তাদেরকে উৎপাদনে ফিরিয়ে আনা না যায় তবে তীব্র সংকট দেখা দিবে ডিম ও মুরগির। পোল্ট্রি শিল্প মালিকদের সংগঠন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বলছে, খোলামেলা ছেড়ে মুরগি পালন করেন দেশের প্রান্তিক খামারিরা, যা বরাবরই উৎপাদন কমানোর পাশাপাশি বাড়ায় নানান ঝুঁকি। গত কয়েকদিনে আপনারা দেখেন যে অসহনীয় তাপমাত্রা বাংলাদেশের, সেটার জন্য আসলে অনেক উৎপাদন কমে গিয়েছে এবং হিটস্ট্রোকে অনেক মুরগির মৃত্যু হয়েছে। ফলে বাজারে হয়তো কিছুটা যোগানের স্বল্পতা তৈরি হয়েছে, ফলে হয়তো একটু বেশি দামে কিনতে হয়েছে। মুরগি মরে ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি জানাচ্ছেন খামারিরা, তার সঙ্গে পুরো দ্বিমত প্রাণী সম্পদ অধিদপ্তরের। মহাপরিচালক বলছেন, সরবরাহ স্বাভাবিকই আছে, কিন্তু তীব্র গরমে সবজি উৎপাদনে ব্যাহত হওয়া আর মাছের সরবরাহ কমায় চাহিদা বেড়েছে মুরগির, যা বাড়িয়ে দিয়েছে দাম। যে সবজিটা এই মৌসুমে আসবে ওটা বাজারে প্রবেশ করলে, মাছ তো এই শুকনা সিজনে কিন্তু মাছের সরবরাহ কিন্তু ড্রামাটিক্যালি কমে গেছে। এই প্রেশারটা তখন মুরগির উপরে পড়ে। 1% পার মান্থ মৃত্যু, এটাকে বলে স্বাভাবিক মৃত্যু। এখন এই সময়ে কোনো রোগে মারা গেলেও বলে এটা তাপের কারণে মরছে, আর তাপে মারা গেলে তো গেছে। তাপে যেটা মারা গেছে এটা খুবই নেগলিজিবল, সেটাকে কাউন্ট করার মতো কিছু না। বিপিএর তথ্য বলছে, দেশে প্রতিদিন ব্রয়লারের চাহিদা 3500 টন আর ডিমের চাহিদা 3.5 কোটি পিস। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রংপুর অঞ্চলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, ছাড়িয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রাও। 5 জেলার চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ মেট্রিক টন চাল অতিরিক্ত থাকবে, এমনটাই বলছে কৃষি বিভাগ। তবে গরমে সেচের বাড়তি খরচে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। বিস্তীর্ণ ধান খেতে সবুজ হলুদ বর্ণে দোল খাচ্ছে সেচ নির্ভর বোরো ধান। কিছু কিছু এলাকায় আগাম রোপণ করা বোরো ধান কাটা শুরু হয়েছে। বৈশাখের মাঝামাঝি এই সময় রংপুরের প্রকৃতি অনুকূলে থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফুরফুরে মেজাজে কৃষকরা শুরু করেছেন ধান কাটা ও মারাই। দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রংপুরে এবার বোরো আবাদের বাম্পার ফলন হয়েছে। তবে তীব্র খরায় খরচের বোঝা বাড়ায় দাম নিয়ে শঙ্কায় চাষিরা। দাম তো গত বছর 1000 টাকা বেশি, এখনো 1000 টাকা। লাভ কি? ঘড়ি তো পানির দাম 150 টাকা, সারের দাম বাড়তি, কোন জায়গায় লাভ হয়? ধানের মধ্যে এবার পোকামাকড়ের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। কৃষক নেতারা বলছেন, খাদ্য নিরাপত্তা বলয় ঠিক রাখতে কৃষকরা যাতে লোকসানে না পড়েন সে বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করলে এখানে কৃষকের উৎপাদন খরচই উঠবে না, লাভ তো অনেক পরের কথা। আমাদের পরামর্শ হচ্ছে 33% মূল্য সহায়তা দিয়ে কৃষকের কাছ থেকে যেন ধানটি ক্রয় করা হয়। এবার রংপুর অঞ্চলের বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 5,07,835 হেক্টর থাকলেও তা ছাড়িয়েছে। কেজি প্রতি 2 টাকা ধানের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে সরকার কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের একটা পদক্ষেপ নিয়েছে। আমরা প্রত্যাশা করছি সেই পদক্ষেপ কৃষকদের জন্য অত্যন্ত অনুকূল হবে। রংপুর অঞ্চলের 5টি জেলার চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ মেট্রিক টন চাল অতিরিক্ত থাকবে বলছে কৃষি বিভাগ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। আর্থিক নীতি নির্ধারণে উচ্চ সম্ভাবনাময় খাতগুলোকে সমৃদ্ধ করতে রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ উৎসগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ আয়োজিত গোল টেবিল বৈঠকে উঠে আসে এই তথ্য। আর অর্থনীতিকে আরও ভালো অবস্থানে নিতে বাজেটের আকার বড় করার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। কিন্তু আমরা যেখানে যেতে চাই আপার মিডল ইনকাম কান্ট্রি, সেখানে এই ছোট সাইজের বাজেট দিয়ে আমরা যেতে পারবো না। 2024-25 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বাজেট উচ্চ সম্ভাবনাময় সেক্টরের জন্য অগ্রাধিকার শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে পলিসি এক্সচেঞ্জ। অংশ নেন দেশের 6 অর্থনৈতিক খাত সংশ্লিষ্টরা, তুলে ধরেন সংশ্লিষ্ট খাতের সংকট, সম্ভাবনা ও প্রত্যাশার কথা। দাবি তোলা হয় দেশের কৃষিখাতকে আরও প্রযুক্তি নির্ভর করার, কৃষিতে গবেষণার প্রয়োজনীয়তা বিবেচনায় বেসরকারি খাতের পাশাপাশি সরকারি মনোযোগ দরকার বলে মনে করেন তারা। যে সমস্ত
কোম্পানিগুলো এই কৃষির সাথে সম্পৃক্ত, তাদের কিন্তু এতটা বেশি সক্ষমতা নেই, যার কারণে এখানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করতে হবে, সেখানে সরকারকে পার্টিসিপেট করতে হবে। এদিকে আইটি সেক্টরে কর অব্যাহতির মেয়াদ 2031 সাল পর্যন্ত বাড়ানোর দাবি জানান খাত সংশ্লিষ্টরা। তবে বছরের পর বছর করের আওতার বাইরে রাখা সমাধান নয় বলে মনে করেন এনবিআর এর সাবেক সদস্য অপূর্ব কান্তি দাস। আমাদের খালি কর্পোরেট ট্যাক্সটা এক্সাম্পশন, কিন্তু আমার কিন্তু অন্য কোনো ট্যাক্স কিন্তু এক্সাম্পশন না। আমরা ভ্যাট দিচ্ছি, আমরা যে প্রকিউরমেন্টগুলো করছি সেখানে কিন্তু আমরা এআইটি দিচ্ছি, আমরা ভ্যাট দিচ্ছি আমার প্রকিউরমেন্টে। আমি যে ইম্পোর্ট করছি সফটওয়্যার, সেখানে আমার ইম্পোর্ট ডিউটি দিচ্ছি। মিনিমাম 25 বা 30 বছর তার ট্যাক্স এক্সাম্পশন ভোগ করতেছে। আপনাদের কথাই 2024 আনা হলো, তখন কিন্তু বেসিসের কথাই ছিল এই 2024 ফাইনাল বাড়বে না, কিন্তু আজকের এসে আবার 2031 চাচ্ছে। জাতি হিসাবে আমাদের কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কি নিজের ভাই দাঁড়াবো না ট্যাক্স না দিয়েই চলে যাবো। জনগণকে ধূমপান থেকে বিরত রাখতে এবং টেকসই রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাবও রাখেন বক্তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। আব্দুল্লাপুর থেকে আশুলিয়া বেশ কিছু জায়গায় পিলারে বসানো হয়েছে ভায়াডাক্ট। কর্তৃপক্ষ বলছে পুরো প্রকল্প 2027 সালে শেষের পরিকল্পনা থাকলেও আশুলিয়া ধৌর অংশ চালু হবে 1 বছর আগে। রাশেদ লিমনের রিপোর্ট। বিমানবন্দর হয়ে আব্দুল্লাপুর, ধৌর আশুলিয়া দিয়ে বাইপাইল, বলতে গেলে ঢাকার দুই প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে গতির নতুন পথ। 24 কিলোমিটার এই উড়াল পথ যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রোড পর্যন্ত সরাসরি 44 কিলোমিটার পথ। এই প্রকল্প হলে থাকবে না ধৌর আশুলিয়ার বর্তমান সড়ক, তৈরি হবে নতুন উড়াল পথ। সেই অংশে আসা যাওয়ার আলাদা দুটি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার। এরই মধ্যে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট। লক্ষ্য আসছে বছরেই এই বাইপাস রোড দুটি খুলে দেয়ার। যে দুটো 2 লেন ব্রিজ আছে ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত, এটা আমরা আগামী মার্চ মাসের মধ্যে কমপ্লিট করব এবং তখন যে অ্যাট গ্রেডের যে গাড়িগুলি এখান দিয়ে চলাচল করবে, তারপরে আমরা এখানে মূল যে ব্রিজটা আছে সেটার বাকি কাজগুলো করব। এদিকে আব্দুল্লাপুর অংশেও একে একে উঠতে শুরু করেছে এক একটি পিলার। আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হয়েছে গার্ডার। 8টি করে গার্ডার ধারা দিয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে সড়ক। এভাবেই একদিকে উঠতে থাকবে পিলার আর চলতে থাকবে গার্ডার ইরেকশনের কাজ। 14,000 গার্ডার তৈরি করতে হবে। আবার এই গার্ডার তৈরি করে 3 মাসের বেশি রেখে দেওয়া যায় না, এটাকে ইরেক্ট করতে হয়। সেইভাবে আমাদের প্রোগ্রাম করে করে আমরা গার্ডার তৈরি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার অলরেডি আমরা ইরেক্ট করেছি, উপরে স্থাপন করেছি। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 40%। এই পথ ধরে আগালে এমনিতেই চোখে পড়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি। তবে এখন দৃশ্যমান হয়েছে পিলারের উপরে এই গার্ডারগুলো। কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত হলেও 26-এর মধ্যেই নতুন এই গতির পথে যাত্রা শুরু করতে চায় তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিম্নমানের বিটুমিনের ব্যবহার আর ওভারলোডে ঝিনাইদহ যশোর মহাসড়কের বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে ডিভাইডার। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা আর ছোট যানবাহন চলাচলে ধীর গতিতে তৈরি হয় যানজট। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কথা উঠলেও তার পক্ষেই সাফাই গেয়ে সড়ক বিভাগ বলছে অতিরিক্ত তাপমাত্রায় এমন দশা। রুটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন সজিবুল ইসলাম। ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা, 2 লেনের সড়কটির মাঝখানে সৃষ্টি হয়েছে অন্তত 6টি ডিভাইডার। সড়কের অনেক স্থানে দেখা দিয়েছে উঁচু জায়গা, যেন বিশ্ব রোডে বিস্ফোরা। এমন চিত্র তেঁতুলতলা, কালীগঞ্জের নিমতলা সহ অনেক স্থানে। অথচ এই সড়ক সংস্কার কাজের মেয়াদ শেষ হয়েছে গত 10 এপ্রিল। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই এমন বেহাল অবস্থা। সড়কের মাঝখানে কয়েকটি সারি হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর ছোট যানবাহনগুলোর নিচের অংশ বেঁধে যাওয়ায় প্রতিনিয়তই যানজট সৃষ্টি হচ্ছে। কাজ করছে 1 মাস হচ্ছে না, আবার দেখাচ্ছে রাস্তা যাতায়াত হয়ে যাচ্ছে। 4-5 লাইন হয়ে গেছে, দেখতেছেন না অবস্থাটা।
ভাই আমরা সাধারণ জনগণ মানুষ খুবই কষ্টে যাচ্ছি ভাই। তলে ডিফারেন্সিয়াল বেঁধে যাচ্ছে, অনেক সময় মোবিল চেম্বার ফেটে যাচ্ছে। দেখেন আপনার রাস্তার কি অবস্থা, মনে হচ্ছে রেল লাইন হয়ে গেছে। এমন দিন নাই যে দুর্ঘটনা হয় না, খালি রাস্তার এই অবস্থার কারণে ভাই। সড়কের এমন বেহাল দশায় তীব্র তাপ প্রবাহকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। আবহাওয়ার একটা বিষয় বড় ফ্যাক্টর থেকে যায়, আগে এরকমটা হয় নাই। এই বছরই দেখা যাচ্ছে যে এরকম টেম্পারেচারের কারণে অনেক জায়গায় এরকম ডিফেক্ট হচ্ছে। নর্মালি 60-70তে সব জায়গায় আমাদের ব্যবহার করা হয়। তো 60-70তেও যে টেম্পারেচার থাকে তার থেকেই এটা আরও বেশি টেম্পারেচার গ্রো করার কারণে এরকমটা হচ্ছে। সড়ক বিভাগের তথ্য মতে প্রায় 16,49,00,000 টাকা বাজেটে 2020-21 অর্থ বছরে শুরু হওয়ায় এই সংস্কার প্রকল্প শেষ হয়েছে গত 10 এপ্রিল। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জেভি হাসান টেকনোলজি বিল্ডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজের দায়িত্ব পায়, আর কাজ বাস্তবায়ন করেন ঝিনাইদহের মিজানুর রহমান মাসুদ নামের এক ঠিকাদার। সময় সংবাদ, ঝিনাইদহ। লালমনিরহাটের রেল লাইনের বেশিরভাগ জায়গায় নেই স্পাইক, নষ্ট হয়েছে স্লিপার। রেল সেতুতে লোহার পাতের পরিবর্তে লাগানো বাঁশ ও কাঠের ওপর দিয়ে প্রতিদিন চলাচল করছে ট্রেন। দুর্ঘটনার সংখ্যা থাকলেও কর্তৃপক্ষ বলছে উদ্বেগের কারণ নেই। আমিনুল ইসলামের ছবিতে জিআই সমাপ্ত রিপোর্ট। রেল লাইনের প্রতিটি স্লিপারে নেই স্পাইক, এমনকি ক্ষয় হওয়ায় স্লিপারে পক্সি দেওয়া হয়েছে কাঠ ও বাঁশ দিয়ে। লালমনিরহাটের বুড়িমারি থেকে তিস্তা পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে প্রতিদিন আন্তনগর, কমিউটার ও লোকাল সহ প্রায় 22 জোড়া ট্রেন চলাচল করে। অথচ এই রেলপথে অধিকাংশ স্থানেই নেই স্পাইক, তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও কাঠ। এমনকি ফিশ প্লেট আটকানোর জন্য নাটবল্টুর বদলে গাছের ডাল ও লাঠি ব্যবহার করা হচ্ছে। অনেক অংশে নষ্ট হয়ে গেছে স্লিপার। এমনকি ব্রিজ ও কালভার্টগুলোতে লোহার পাতের পরিবর্তে লাগানো হয়েছে কাঠের পাটাতন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর। ব্রিজ কালভার্টে লোহার অ্যাঙ্গেল শিট নাট বল্টু খুলি খাইছে, ওটাকে টার্গেট ফলো করে নেই। নাট বল্টুর পরিবর্তে দেখা যাচ্ছে গাছের ডাল ঢুকে রাখছে, আবার ব্রিজে বাঁশের ফালাটি দিয়ে রাখছে। রেলের যারা মিস্ত্রি বা হেড অফিসে ওনারা বলে যে এই চাবি এখন আর পাওয়া যায় না, যার কারণে ঠেকার জন্য আমরা বাঁশের খিল বা কাঠ ওখানকার কাঠ খুলিয়ে কাঠ লাগাই। তবে নিজেদের অবহেলার কথা এড়িয়ে কর্তৃপক্ষ দুষছে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের। একই সঙ্গে উদ্বিগ্ন না হওয়ার আশ্বাস বিভাগীয় কর্মকর্তার। যারা আমরা এই ব্রিজগুলো মেনটেনেন্স করে, আমরা রেগুলারই এই ব্রিজগুলো মেনটেনেন্স করি, তো এটা তাদের একটা টেন্ডেন্সি ছিল। আগে তারা এভাবে হাতের কাছে যেটা পাওয়া যেত বাঁশ, বিশেষ করে স্লিপারটা আমরা ব্যবহার করতাম। আমাদের পুরনো স্লিপারগুলা আমরা চিরাই করে আমরা আসলে ব্রিজে এটা ব্যবহার করতাম। তবে এটা আমাদের ব্রিজের মূল স্ট্রাকচারের কোনো অংশ না, যেই কারণে এটা আমাদের ব্রিজের সাথে বা ট্রেন চলাচলের সাথে কোনোভাবে জড়িত না থাকায় এটি নিয়ে আসলে উদ্বেগের কোনো কিছু নেই। লালমনিরহাটের বুড়িমারি থেকে তিস্তার রেল সেতু পর্যন্ত রেল লাইন রয়েছে 96.11 কিলোমিটার। বাদ যায়নি এই তিস্তার রেল সেতুটিতেও বাঁশের ব্যবহার। 2110 ফুট দৈর্ঘ্যের এই রেল সেতুটির বিভিন্ন স্থানে লোহার পাতের পরিবর্তে লাগানো হয় বাঁশ। জিআই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট। খসে পড়েছে পলেস্তারা, ফাটল দেখা দিয়েছে পিলার বিমে। কুড়িগ্রামের সরকারি কোয়ার্টারের কোনো ভবনে দরজা জানালাও ভেঙে গেছে। ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়েই থাকছেন অনেকে। দুর্ভোগ জেনেও উদ্যোগ নিতে গড়িমসি সংশ্লিষ্ট বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। প্রায় 1 যুগ ধরে বিধ্বস্ত এই সরকারি ভবন, দেয়াল ও ছাদে গজিয়েছে গাছ, চুরি হয়ে গেছে জানালা, দরজা। 60-এর দশকে কুড়িগ্রাম শহরের ছয়ানীপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় 16টি ভবন। এরপর সংস্কার না করায় বর্তমানে এগুলোর ভঙ্গদশা। ভবনগুলোর পলেস্তারা খসে বেরিয়েছে রড, আবার কোনো ভবন রাখা হয়েছে তালাবদ্ধ করে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে কয়েকটি পরিবার। এ অবস্থায় ভবনগুলো পুনর্নির্মাণের দাবি তাদের। বিল্ডিং হয়তো যে রঙগুলো নষ্ট হয়ে গেছে, এমনি খুলি পড়বে লাগছে, যেখানে সেখানে একটু লাগলেই পড়ে। 3-4 জন ছাড়া আর ওই পুরা বিল্ডিংয়ে নাই কোনো কিছু, কেউ নাই, থাকার অনুপযোগী। সরকারিভাবে যে আমাদের এই প্লাস্টারটা সব ঠিক করে দিবে, এটা কিন্তু আর করে দেওয়া হচ্ছে না। কোয়ার্টারগুলো যদি ভালো হতো
তাহলে মনে হয় লোকজন থাকি শান্তি পেত। বিষয়টি জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। এ নিয়ে একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া আছে বলে জানায় গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে কিছু কিছু কোয়ার্টার নতুন নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আর বাকি যেই কিছু কোয়ার্টার আছে যে 60-এর দশকে নির্মিত, সেই বিষয়গুলো আমাদের টাইম টু টাইম উপরে আমাদের হেড অফিসে জানানো হচ্ছে। সরকারি স্টাফ কোয়ার্টারে 50টি পরিবারের বসবাসের জায়গা থাকলেও বর্তমানে বাস করছে 15টি পরিবার। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি বেড়েই চলেছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শহরের লঞ্চঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকায় সুরমা নদী প্রবাহিত হয়েছে এবং গত 24 ঘন্টায় এখানে 15 সেন্টিমিটার সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি 48 ঘন্টায় বলি তাহলে সেটা 25 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে সুনামগঞ্জের 12টি উপজেলা রয়েছে, সেই 12টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় সীমান্ত দ্বারা বেষ্টিত এবং মেঘালয় পাহাড় দ্বারা বেষ্টিত। এখানে সীমান্ত নদী খাসিয়া, চলতি, জাদুকাটা, রক্তি, বৌলাই সহ সমস্ত নদীর দিকে দিয়ে পাহাড়ি ঢল আসছে এবং সেই ঢলের পানি সুরমা নদীতে প্রবাহিত হচ্ছে এবং সুরমা নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় লোকজনদের সাথে, তারা জানিয়েছেন যে সীমান্ত নদী যতগুলি আছে সবগুলি দিয়েই মেঘালয়ের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পানি প্রবাহিত হয় এবং সেই বৃষ্টিপাতের পানি এই সুনামগঞ্জের সুরমা নদীতে এসে পড়ে এবং সুনামগঞ্জের সুরমা নদীর পানির উচ্চতা বৃদ্ধি করে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত যেভাবে পানি আসছে, অর্থাৎ ভারতের অনিয়ন্ত্রিত পানি প্রবাহের কারণে সুনামগঞ্জে বন্যা এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। ভারতীয় সুনামগঞ্জে যে স্থানীয় বৃষ্টিপাত হয় সেগুলি অতটা বন্যা সৃষ্টি করে না বা আগাম বন্যার সৃষ্টিও করে না, কিন্তু সীমান্তের ওপরে যে মেঘালয় পাহাড় এবং চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয় সেটার অনিয়ন্ত্রিত পানি প্রবাহের কারণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পায়। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে প্রতি বছরই এই সীমান্তের ওপারে অর্থাৎ উজানে মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতে এই এলাকার পানি বৃদ্ধি হয় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখানকার লোকজনরা জানান যে সুনামগঞ্জে প্রায় 98 কিলোমিটার সীমান্ত বেষ্টিত এলাকা রয়েছে এবং সুনামগঞ্জের 6টি উপজেলায় মেঘালয় পাহাড় দ্বারা বেষ্টিত। এই 6টি উপজেলার মধ্যে সুনামগঞ্জ সদর, বিশম্বরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, সাতক এবং ধর্মপাশা উপজেলায় 98 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে মেঘালয় পাহাড় এবং পাহাড়ে বৃষ্টি হলে এখানে প্রায় অর্ধশতাধিকের মতো ঝর্ণা সৃষ্টি হয় এবং সেই ঝর্ণার পানিটা এই সমস্ত সীমান্ত নদী দিয়ে সুরমা নদীতে এসে প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক পাশে রয়েছে সুনামগঞ্জে ইব্রাহিমপুর এবং ইব্রাহিমপুর অক্ষয়নগর গ্রাম, অন্য পাশে রয়েছে সুনামগঞ্জ শহর। এখানে পানি নদীর ছুঁই ছুঁই করছে, পানি এখনো উপচে যায়নি, যদিও সুনামগঞ্জের পানি এখন পর্যন্ত 3 মিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সীমান্তের ওপারে বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কি ধরনের পানি বা কি ধরনের বন্যা এখানে হবে। আসলে ভারতের যে নগরায়ন এবং খনিজ সম্পদ সংগ্রহের ফলে যে পাহাড়ের বন জঙ্গল কেটে উজাড় করে ফেলা হচ্ছে, সেই উজাড় করার ফলে পাহাড়কে নেড়া করে এবং পাহাড়ের যে প্রাকৃতিক ভারসাম্য পরিবেশ নষ্ট করার ফলে এখানে পাহাড়ে বৃষ্টি হওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যেই সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানি নেমে আসে এবং সেই ঢলের পানিতে প্লাবিত করে সুনামগঞ্জের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এই মে মাসে আপাতত তেমন কোনো বড় বন্যার সম্ভাবনা নেই, তবে সীমান্তের ওপারের যে বৃষ্টিপাত এবং যে সেটার উপর নির্ভর করবে সুনামগঞ্জের কি ধরনের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। তারা জানিয়েছেন যে ওখানে এখন পর্যন্ত ওইভাবে বৃষ্টিপাত হচ্ছে না, হয়তো আগামী 24 ঘন্টা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদি বৃষ্টিপাত কম হয় তাহলে পাহাড়ি ঢল কম হবে, বৃষ্টিপাত বেশি হলে পাহাড়ি ঢল বেশি হবে। তো এই ছিল সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ খবর। নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকায়। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ঢাকায় চলছে বাংলাদেশ ডেনিম এক্সপো। এই প্রদর্শনীতে অংশ নিয়েছে 11টি দেশের 7টির বেশি প্রতিষ্ঠান। প্রথম দিনে সাড়া পাওয়ার স্বস্তি জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। নানান ডিজাইনের ডেনিমের পণ্য, গুণগত মান খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন দেশি বিদেশি ক্রেতারা। প্রতিষ্ঠানগুলো সাজিয়ে বসেছে ডেনিমের এক রাজ্য, উদ্দেশ্য দেশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা।
বিশ্বব্যাপী বাংলাদেশে উৎপন্ন ডেনিমের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। বিদেশি ক্রেতাদের কাছে এ খাতের সক্ষমতা তুলে ধরতে রাজধানীতে এক অভিজাত কনভেনশন সেন্টারে বসেছে বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৬তম আসর। রি-ইমাজিন বা ডেনিম শিল্পকে নতুন করে ভেবে দেখা শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজনে ডেনিম পণ্যের উদ্ভাবন, হালের ফ্যাশন ট্রেন্ড থেকে শুরু করে আগামী দিনের বৈচিত্র্যময় ডিজাইন সম্পর্কে জানার সুযোগ হাতছাড়া করছেন না দর্শনার্থীরা। এই ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করলে হয় কি আমরা অ্যাজ এ ডিজাইনার হিসেবে জানতে পারি যে কোন ধরনের ট্রেন্ড সামনে আসতে যাচ্ছে, কাপড়ের কম্পোজিশন কি, কন্টেন্ট কি। যেহেতু আমরা মার্কেটিং পিপল, এটা আমাদের জন্য ভবিষ্যতে আমাদের কাস্টমারের সাথে নেগোসিয়েশনের জন্য খুবই হেল্পফুল হয়। শুধু ডেনিম পণ্যই নয়, রয়েছে এ পণ্যের সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য পণ্য কিংবা সরঞ্জামকে চেনার সুযোগ। ডাইংয়ের বিভিন্ন টেকনিক এবং মানে ট্রেন্ডি যে ট্রিটমেন্টগুলো আমরা অ্যাডাপ্ট করতে পারি এবং এগুলো আমরা ইউটিলাইজ করি আমাদের প্রোডাক্টে। ফ্যাশনটাকে আমরা ঠিক রেখে তা আমরা বায়ারের ডিমান্ডটাকে ফুলফিল করতে পারতেছি। ডেনিম পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত করার লক্ষ্যে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলছেন অংশগ্রহণকারীরা। প্রথম দিনই ভালো সাড়া মিলছে দাবি তাদের। আমরা অনেক বায়ার পাই, যে বায়ারগুলো আসলে আমরা খুঁজে পাওয়া সম্ভব না, ইউকে, ইংল্যান্ড, জর্ডান যেতে হয়, তাদেরকে আমরা এখানে পাচ্ছি। ডেনিম এক্সপোটা হচ্ছে গিয়ে আমাদের একটা যে পরিচিতি, আমরা বাংলাদেশে যে ডেনিম ইন্ডাস্ট্রি আমাদের আছে এবং আমাদের ইন্ডাস্ট্রিটা যে এত বড়, এটা একটা হাইলাইট করে। Our expectation would be like more and more customers. From this morning until now, we do see quite a lot of customers. ডেনিম পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে ডেনিমের সম্ভাবনা, চ্যালেঞ্জ সহ নানান বিষয়ে প্যানেল ডিসকাশন ও সেমিনার। 6 মে শুরু হওয়া 2 দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, ফ্রান্স, ভিয়েতনাম, জাপান সহ 11টি দেশের 60টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। আজ থেকে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে $83.56। চলতি বছরের গ্রীষ্মকালে বিশ্ববাজারে ব্যাপক হারে বাড়বে জ্বালানি তেলের চাহিদা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এমন প্রেক্ষাপটে জুন মাসে এশিয়া, উত্তর পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলোয় যে তেল বিক্রি করা হবে তার দাম বাড়িয়েছে সৌদি আরব। এর পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির আলোচনা বন্ধ হয়ে গেছে। বিশ্বের বৃহত্তম এই তেল উৎপাদনকারী অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েল হামাস সংকট ছড়িয়ে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ফলে মঙ্গলবার বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 23 সেন্ট বা 0.28% বেড়ে $83.56 বিক্রি হচ্ছে। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম প্রতি ব্যারেল 24 সেন্ট বা 0.31% বেড়ে উঠে গেছে $78.72। এর আগে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমায় গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম 7% বেশি কমে যায়, আর WTI এর 6.4% দরপতন হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 মাস বিরতি দিয়ে ফের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু। 30 টাকা কেজিতে চাল কিনতে পেরে খুশি কার্ডধারীরা। জুলাই থেকে প্রতি ওয়ার্ডে থাকবে ট্রাক সেলের দোকান। তীব্র তাপপ্রবাহে 15 দিনে পোল্ট্রি শিল্পে 300 কোটি টাকা ক্ষতি। বন্ধ হয়েছে 20,000 খামার। মানতে নারাজ প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং রংপুরে বোরোর বাম্পার ফলন। 5 জেলার চাহিদা মিটিয়ে 17 লাখ মেট্রিক টন চাল থাকবে অতিরিক্ত, বলছে কৃষি বিভাগ। গরমের সেচ খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। এই ছিল এই সময়ের বাণিজ্যের এখনকার আয়োজন। এরপর সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।